বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকা রাখিনি। আরে তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। খাবো না, আমি ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কি হলো রে মিনা, তোর আবার কি হলো? এভাবে পেটনির মতো বসে বসে কাঁদছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলল। আহ, কি বলছো কি তুমি? তোমাদের প্রতিদিন এই বাবা মেয়ের ঝগড়া আমার আর ভালো লাগে না। পেতনির মতো কাঁদবো না তো কি করবো? হ্যাঁ, তুমি যে এত প্রতিদিন মাছ ধরে আনো, এই মাছগুলো তুমি কি করো? একদিনও তো মাছগুলো আমি খেতে পাই না, প্রতিদিন আমাকে ডাল দিয়ে ভাত খেতে হয়। শেফা, শোনো তোমার মেয়ের কথা। প্রতিদিন যদি মাছ ধরে বাজারে বিক্রি না করি, তাহলে এই চাল ডাল আসবে কোথা থেকে? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না, আমি ডাল দিয়েই ভাত খেয়ে নেব। আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইবো না বাবা। শেফা, শোনো তোমার বোকা মেয়ের কথা শোনো। না রে মা, তুই কাঁদিস না, আমি তোকে ঠিক মাছ এনে দেব। আগামীকাল যে মাছগুলো ধরবো, আমরা তা বাজারে বিক্রি করব না, সব মাছ বাড়িতে নিয়ে আসবো, আর তুই মন ভরে খাস রে মা। আমার লক্ষ্মী বাবা, এই তো তুমি আমার মনের কথা বুঝতে পেরেছো। কি মজা, কি মজা, আমি কাল মাছ দিয়ে ভাত খাবো। পরের দিন মিচকে শিয়াল নদীতে চলে আসে মাছ ধরার জন্য। এরপর মিচকে শিয়াল নদীতে জাল ফেলে মিচকে একটিও মাছ পায় না। মাছ না পেয়ে মিচকে হতাশ হয়ে যায়। হায় হায়, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়ে এসেছি, আজ যত মাছ ধরবো সব মাছ বাড়িতে নিয়ে যাব, কিন্তু আজ তো কোনো মাছই পেলাম না। দেখি আরেকবার জাল ফেলে দেখি কোনো মাছ পাওয়া যায় কি না। এরপর মিচকে আবারও নদীতে জাল ফেলে। আরে বাহ, মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর, তাদের গায়ের রং কি সুন্দর সোনালি। আমার মেয়ে মাছ দুটোকে দেখে অনেক খুশি হবে। আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে। এরপর মিচকে সেই দুটো মাছ নিয়ে বাড়ি ফিরে যায়। কই রে মা মিনা, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, এই দেখ তোর জন্য আমি মাছ ধরে এনেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? কি মজা, কি মজা। দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ ধরে এনেছো? এই দেখ দুটি মাছ, একদম সোনালী রঙের। আরে শেফা, তুমি দেরি করো না, তুমি এই মাছ দুটো এখনই মিনাকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। আচ্ছা মিচকে, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি শেফা, তুমি আর দেরি করো না, তুমি এই মাছ দুটো নিয়ে মিনাকে ভেজে দাও। মিনা আজ মাছ ভাজি দিয়ে পেট ভরে ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটো খাবো না, আমি এই মাছ দুটো চাষ করব। শোনো গিন্নি শোনো, তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা মিনা, তুই যে মাছ চাষ করবি, আমাদের কি পুকুর আছে যে মাছ চাষ করবি? পুকুর নেই তাতে কি হয়েছে বাবা? আমাদের যে লাউ পুকুরটা আছে সেখানেই তো আমরা মাছ চাষ করতে পারবো বাবা। আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো মিনার বাবা, আমাদের মিনার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি তাহলে তো অনেক ভালো হবে গো। যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি, সেখানে এই মাছ দুটো অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই বাচ্চাগুলো বড় হলে মিনাকে প্রতিদিন মাছ খাওয়াতে পারবো। এরপর তারা মাছ দুটিকে লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা এই জেলেকে চল মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি মাছ দিয়ে এই জেলেটাকে সাহায্য করি, তাহলে জেলে এই মাছ বিক্রি করে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করতে পারবে।
এ কি, আমি কি দেখছি? এই মাছ দুটো একদিনে এতগুলো মাছ দিয়ে দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং মাছগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য। এরপর মিচকে সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। বাজারে মিচকে শিয়ালের মাছগুলো তরতাজা দেখে সবাই মিচকের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই মিচকের সবগুলো মাছ বিক্রি হয়ে যায়। এরপর মিচকে খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে। খুশি হব না তা কি করব গিন্নি? আজ এতদিন পরে আমার সবগুলো মাছ বিক্রি হয়ে গেছে। আচ্ছা শেফা, তুমি এখন আমাকে ভাত দাও তো, পরে তোমাকে সব বলছি। খুব খিদে পেয়েছে। আরে শেফা, তুমি আজ বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না করেছো? তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো তুমি? বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবে। এভাবেই মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে শেফা ভাবি, তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো। তা শেফা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে আমাকে এই সোনালি দুটো মাছ দিবে? আমিও বাড়িতে মাছ চাষ করতাম গো। ঠিক আছে মুন্নি ভাবি, তুমি তাহলে কাল এসে পুকুর থেকে সোনালি মাছ দুটি নিয়ে যেও। বোন, এখন আমাদের কি হবে? আমার না এই শিয়ালিনীকে খুব লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই শিয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, বোন, আমাদের মনে হয় আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেলে। আরে, তোমরা মাছেরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ, আমি সেখানে তোমাদের দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরা প্রতিদিন তোমাদের মাছ দিয়ে সাহায্য করতাম আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর মিনা মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে ছেড়ে দেয়। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি ওই মাছগুলো তুমি ভালো করে চাষ করো। গুলো জাদুর মাছ, এই মাছগুলো তোমাদের পুকুর থেকে কখনোই শেষ হবে না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো। আমরা এখন আসি। না জানি এই সোনালি মাছ দুটোর কত কষ্ট হয়েছে, প্রতিদিন আমাদেরকে অনেক অনেক মাছ দিয়ে সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটি নদীতেই নিরাপদে থাকবে। হ্যাঁ রে মিনা, তুই মন খারাপ করিস না রে মা। আমরা এই জাদুর মাছের উপহার দেওয়া মাছগুলো অনেক যত্নে আমাদের পুকুরে চাষ করব। আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। আর এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার অনেক ভালোভাবে চলে যাবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের উপর রহমত করেছে রে মা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিম ধরেছে। মা, বাবা, দেখো না আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, কত আইসক্রিম ধরেছে। এই সব আইসক্রিম এখন আমরা খাবো। আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো বাবা। বান্টি, তুমি আইসক্রিম খাচ্ছ? এটা খেতে অনেক মজা। আমারও না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমাকে একটু আইসক্রিম দাও না, আমি তো কখনো আইসক্রিম খাইনি। একটু দাও বান্টি।
আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো। আমার বাড়িতে টাকাও আছে, আইসক্রিমও আছে। আমি তোকে আইসক্রিম দিতে পারবো না। কেন দিব তোকে? তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে। এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে, আর সে এসেই বলতে থাকে যে, আরে বান্টি, সেই কখন থেকে তোকে ডাকছি, বাড়ির কোথাও তোকে খুঁজে পেলাম না। তুই এখানে কি করছিস? আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস? আর এই ছোট লোকের কাঠুরের মেয়ে এখানে কি করছে? এই মিনা, এই বান্টির কাছে তুই কি করছিস রে? এক্ষুনি বাড়ি যা বলছি। মা দেখো না মা, আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাচ্ছি। ওকে কখন থেকে বলছি আইসক্রিম দিব না, তবুও আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। মিনা, তোদের মতো ছোট লোকেরা সবসময় অনেক লোভী হয়। ঠিকই আমার ছেলেকে ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খেতে চলে এসেছিস। এখান থেকে চলে যা বলছি। বাঘিনী রানীমা, তুমি আমাকে এভাবে কেন বলছো? তোমাদের তো অনেক টাকা, তোমরা আইসক্রিম কিনে খেতে পারো। আমি কখনো আইসক্রিম খাইনি, আমাদের তো এত টাকা নেই, এজন্য বান্টির কাছে একটু আইসক্রিম চেয়েছি। ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আর আসবো না বান্টির কাছে। এই কথা বলে মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা, ও বাবা, আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবে? আমার না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে। বাবা জানো, স্কুল থেকে ফেরার সময় দেখি বান্টি আইসক্রিম খাচ্ছে। আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম। বান্টির মা আর বান্টি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। মিনা, একটা আইসক্রিমের দাম অনেক টাকা, কেন বায়না ধরছিস মা? তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটাই চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। আর তুই কেন বাঘিনী বান্টির কাছে আইসক্রিম খেতে চেয়েছিস? গিন্নি, কেন আমার মেয়েটাকে এভাবে বলছো? মিনা, তুই চিন্তা করিস না মা, আমার তো রোজগারের অবস্থা ভালো না। হাতে একটু টাকা হলেই আমি তোকে আইসক্রিম কিনে দেবো মা। ঠিক আছে বাবা, আমি আর কখনোই আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। আমি আর কখনো বলবো না আইসক্রিমের কথা। মিনা, আমি পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি, তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না। এই কথা বলে মিনার মা শেফা শিয়ালিনী পুকুর ঘাটে জল আনতে চলে যায়। আরে, এই পুকুর ঘাটে বুড়িটা কি করছে? আবার এখানে দেখছি 1000 টাকার একটা নোটও পড়ে আছে। তাহলে কি এই 1000 টাকার নোটটা ওই বুড়িমার? বুড়িমা, ও বুড়িমা, এখানে কি করছেন আপনি? এই যে এখানে টাকা পড়ে আছে, এই টাকাটা কি আপনার? আরে, বুড়িমা তো কথাই বলছে না। এখানে তো বুড়িমা ছাড়া কেউই নেই, তাহলে টাকাগুলো তারই হবে। বুড়িমা, আপনি এদিকে তাকান, কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি এখানে টাকাটা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তোমার মনে সত্যিই কোনো লোভ নেই, তুমি অনেক ভালো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে তা দিয়ে সাহায্য করব। আমার তেমন কিছু চাই না পরি। আমি যে একজন হতভাগী মা। আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছে, টাকার অভাবে আমি ওকে আইসক্রিম কিনে দিতে পারিনি। তোমার যদি দেওয়ার থাকে আমাকে একটা আইসক্রিম দাও, যাতে আমি আইসক্রিমটি নিয়ে আমার মেয়েকে দিতে পারি। শিয়ালিনী, তুমি আর কেঁদো না, এই নাও, এই গাছের চারাটি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে নিয়ে রোপণ করবে, কালকে দেখতে পাবে এই গাছটাতে অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো পরি? এই গাছটাতে আইসক্রিম হবে? তাহলে তো ভালোই হবে, আমার মেয়েটাকে আমি আইসক্রিম খাওয়াতে পারবো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব পরি, তুমি অনেক ভালো গো। এরপর শেফা শিয়ালিনী পরীর দেওয়া সেই চারা গাছটি নিয়ে বাড়িতে চলে যায়, আর বাড়িতে নিয়ে তার উঠোনের সামনে রোপণ করতে থাকে। আরে গিন্নি, তুমি এখানে কি করছো? এই চারা গাছটা কোথায় পেলে? এই চারা গাছটা উঠোনে রোপণ করছো কেন? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়াল ও তার মেয়ে মিনাকে সবকিছু খুলে বলে।
মা, তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম হবে? তাহলে তো অনেক ভালো হবে মা, আমি প্রতিদিন আইসক্রিম খেতে পারবো। ইয়ে, কি মজা, কি মজা! পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিম ধরেছে। মা, বাবা, দেখো না আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে, কত আইসক্রিম ধরেছে। এই সব আইসক্রিম এখন আমরা খাবো, আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো বাবা। ওগো, এবার বোধহয় আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে গো। তোমাকে আর কাটতে হবে না, তাই না? এখন থেকে তুমি এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেড়ে বাজারে বিক্রি করবে, তাহলে আমাদের সংসারটা ভালো মতোই চলে যাবে, তাই না? এরপর মিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে, আর তাদের সেই আইসক্রিম গাছের কথা বনের অন্য পশুরাও জেনে যায়। ওগো সূর্য, আমাদের বনের শেফা শিয়ালিনী নাকি এক মায়াবী পরীর থেকে একটা গাছ পেয়েছে, সেই গাছে আবার আইসক্রিমও হয়। তাই নাকি? এটা কি বলছো বউ? সত্যি যদি ওই শেফা শিয়ালিনী পেয়ে থাকে তাহলে তুমিও যাবে ওই পুকুর ধারে গিয়ে, তুমিও শেফা শিয়ালিনী যেভাবে চারা গাছ পেয়েছে সেভাবে তুমিও চারা গাছ নিয়ে আসবে। এরপর বাঘিনী শেফা শিয়ালিনী যে পুকুর ধারে জল আনতে গিয়েছিল সেও সেখানে জল আনতে যায়। আরে, শুনেছি শেফা শিয়ালিনী নাকি এখানেই 1000 টাকা পেয়েছিল, কিন্তু এখানে এসে তো দেখছি অনেকগুলো টাকা। নিশ্চয়ই বুড়িমায়ের এতগুলো টাকা না। আমি এই টাকাগুলো কলসির মধ্যে লুকিয়ে রাখবো, আর বাকি 1000 টাকা বুড়িমাকে দেব। বুড়িমা, ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এখানে আপনার টাকাটা পড়ে পেলাম, এই নিন আপনার 1000 টাকা। এই 1000 টাকা নিয়ে আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন। বাঘিনী, তুমি অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকা রাখিনি, আমি এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি এতগুলো টাকার লোভ সামলাতে পারোনি। তুমি একজন রাজার বউ হয়েও এত সামান্য টাকার লোভ তুমি সামলাতে পারোনি। সামান্য আইসক্রিমের গাছের জন্য তুমি এখানে চলে এসেছো, তাই তোমাকে তোমার লোভের জন্য শাস্তি পেতেই হবে। এই নাও, আমি তোমাকে জাদুকরী শক্তির মাধ্যমে গরিব করে দিয়েছি। এখন থেকে তুমি সাধারণ পশুর মতোই দরিদ্র। পরি, আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও। তুমি আমাকে এভাবে শাস্তি দিও না। আমি ভুল করেছি। আমি শেফা শিয়ালিনীর সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি। আমি আর জীবনে কোনোদিন লোভ করব না। তুমি আমাকে ছেড়ে দাও, আমার সব ধন সম্পদ ফিরিয়ে দাও। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু। বাড়িতে গিয়ে টয়া পরীর কথা মতো সেই ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়, আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। এই টয়া, জানিস আমার মা এবার ঈদে অনেক জামা কিনে দিয়েছে। সবগুলো জামা অনেক সুন্দর। তোর মা তোকে কি কিনে দিয়েছে রে? ওকে আবার ওর মা কি কিনে দিবে রে? ও তো আগের বছরও একটা জামাও কিনেনি, পুরান জামা পরে ঈদ করেছে। কি, পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি? আমার মা সব সময় ঈদে আমাকে নতুন জামা কিনে দেয়, আমাকে অনেক জামা কিনে দেয়। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি। তাই আমি পুরান জামা পরে ঈদ করেছি। কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরবো, ঈদ করবো আমি। তাই নাকি রে টয়া? আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দিবে, কই দিল না তো? তুই তো সেই পুরন জামা পরে ঈদ করলি,
শোন টয়া, তোকে আমরা এবার বলে দিচ্ছি, তুই যদি এবার নতুন জামা না কিনিস, তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না। বন্ধুদের এমন কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে, না হলে আমি কিন্তু বড্ড মন খারাপ করব। মা রে, আমার শরীরটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে। যাই হোক, যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনে টাকা যদি দেয় তাহলে তো নতুন জামা কিনে দেবো রে মা। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন আছে। আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও, তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব, আর কখনো আসবো না। মা রে, তুই কষ্ট পাস না, আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব, আর তোর পছন্দ মতোই তোকে একটি জামা কিনে দেব। আর মন খারাপ করিস না রে মা। বলছি বাঘিনী ভাবি, আমার কাজগুলো সব শেষ, বাকি যেগুলো আছে সেগুলো করে দিব, কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি। বাঘিনী ভাবি, আমি যে কদিনে কাজ করেছি সেই কদিনের টাকা কি আমাকে দিতে পারবেন? আগে যে কয়দিন কাজ করেছিলাম সেই কদিনের টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম। আমার মেয়েটা যে জেদ করে বসে আছে, সে ঈদে নতুন জামা পরবে। ঈদের যে আছে আর মাত্র 2 দিন। আমার মেয়েটা খুব জেদ করেছে। কি করব বাঘিনী ভাবি, আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন আমার খুব উপকার হতো। শেফালি, তুই তো সব সময়ই কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস। আজ 5 দিন পর কাজে আসলি, আর কাজে এসেই টাকা চাইছিস? আর এটা তো রোজার মাস, ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন আমার কাছে কোনো টাকা নেই, আরো কিছু শপিং করার বাকি আছে। তুই আমার আশা ছেড়ে দে রে শেফালি। তোর যদি জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না রে শেফালি। বাঘিনী ভাবি, আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন, অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি। এই টাকাটা কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি? দয়া করে কিছু টাকা দিন না ভাবি। শেফালি, তুই এত কথা কেন বাড়াচ্ছিস? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, প্রয়োজনে আরো করব, তাতে তোর কি? তোর টাকা নেই, তুই শপিং করবি না, এত শখ কেন? হ্যাঁ, গরিবেরা তো শখ থাকতে নেই, বুঝলি? যা, অন্য কোথা থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা। এখানে শুধু ঘ্যান ঘ্যান করে সময় নষ্ট করিস না, আমার চোখের সামনে থেকে দূর হ। বাঘিনী ভাবি, আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি, দিন না বাঘিনী ভাবি। বললাম তো আমার কাছে এখন টাকা নেই, সব টাকা শপিং করাতে শেষ হয়ে গেছে। আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না, এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দেব। আর হ্যাঁ, বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যা। মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব, কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না। এবার আমি আমার মেয়েকে কি বলবো, কি জবাব দেবো ওকে আমি? নতুন জামা না কিনলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে। মা, তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমাকে তুমি নতুন জামা কিনে দিবে? চলো না মা, এখন যাই। মা রে, বাঘিনী ভাবির কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি, তোকে আমি নতুন জামা কি করে কিনে দেবো রে মা? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কিনা। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আগের বার আমাকে একই কথাই বলেছিলে, কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি। এবারও কি তাই করবে? এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না। আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে, সবাই ঈদ করবে, শুধু আমি ঈদ করতে পারবো না। আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি চলে যাচ্ছি। এই সব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায়।
আর বসে বসে মনের কষ্টে কাঁদতে থাকে। টয়াকে কাঁদতে দেখে হঠাৎ করে সেখানে একটি পরী চলে আসে। আর টয়াকে পরী বলে, কি হয়েছে ছোট মেয়ে, তুমি এভাবে বসে কাঁদছো কেন? কত ছোট তুমি, তাহলে তোমার এত দুঃখ কিসের? কেন তুমি এভাবে কাঁদছো বলো আমাকে। এরপর টয়া পরীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না, এই না জাদুর ফুল। তুমি এই ফুলটা তোমাদের বাড়ির উঠোনে যে গাছ আছে সে গাছের গোড়ায় রেখে দিবে, তারপর দেখবে তোমার মনের ইচ্ছা সব পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে। এরপর খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে টয়া বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে টয়া পরীর কথা মতো সেই ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়। আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা মা তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি হয়েছে। পরীর দেওয়া ফুল থেকে কত সুন্দর ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদে নতুন জামা পরতে পারবো মা, তাও আবার অনেকগুলো জামা। যখন যেটা চাই সেটাই পরতে পারবো মা। আরে এটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? মা ভালোই হয়েছে, এবার ঈদে আমি নতুন নতুন জামা পরতে পারবো। আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় আছে, জামা কিনতে পারে না, তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব, যাতে করে সবাই ঈদের নতুন জামা পরতে পারে। এরপর টয়া গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেরে নেয়। আর যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। আরে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে। টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদের এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। টুম্পা, আমি বাজারে যাব, ঘরে যে রান্না করার মতো কোনো বাজারই নেই। তুই বাড়িতেই থাক মা, অন্য কোথাও যাস না কিন্তু। আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। না রে টুম্পা, তোকে কি করে নেব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার জন্য বায়না ধরবি। আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই। তুই গেলেই তো বলবি এটা কিনে দাও সেটা কিনে দাও। আমার কাছে তো অত টাকা নেই রে মা, তুই বাড়িতেই থাক। মা, ও মা, আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না, তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও। তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা, আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা। তুই কিন্তু কোনো কিছু খাওয়ার বায়না ধরিস না, আমার কাছে যে কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায়। আর টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাঘমামার কাঁঠালের দিকে তাকিয়েছিল। ও মা, ওই যে দেখেছো, বাঘ মামা ওই দিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ। হ্যাঁ রে টুম্পা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের গ্রানে আমার তো খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। আমার অনেক লোভ লাগছে, ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না, দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে। টুম্পা, এর জন্যই তো তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা, আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। অত টাকা আমি কোথায় পাবো রে মা? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি,
সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না রে মা। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না, দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল। যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই কিনে দেবো মা, নয়তো অন্য দিন। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো তো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কত টাকা করে বিক্রি করছেন মামা? মামা, আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন? আমি আপনাকে 2 দিন পরেই টাকাটা দিয়ে দিব। আরে শেফা, কাঁঠাল খেতে এসেছিস? তাও আবার আমার কাছে বাকিতে? বাকিতে কোনো কাঁঠাল নেই। যদি আমার কাঁঠাল খেতে হয় তাহলে একটা কাঁঠালের দাম 200 টাকা দিতে হবে। আগে টাকা দে, পরে কাঁঠাল নে। আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই। বাঘ মামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে, একটা কাঁঠালই তো। আপনি আমাকে বাকিতে দিন না, আমি 2 থেকে 3 দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব। আরে শেফা, এত জ্বালাস না তো, অযথা আমার সময় নষ্ট করিস না। যা, অন্য একটা কাস্টমার ধরতে দে। আমি বাকিতে কাঁঠাল বিক্রি করব না। টাকা নিয়ে আয়, তবেই কাঁঠাল খেতে আসবি। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি এত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত সাহায্য করেছে। দিতে হবে না বাকিতে কাঁঠাল, আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। এরপর শেফা শিয়ালিনী তার মেয়ে টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে একটু বেলির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো মা। টুম্পা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পরেই যাস মা, এখন যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো মা, আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে। তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি হয়েছে তোর, তাই না রে? মায়ের মন খারাপও এখন বুঝতে শিখে গেছিস। আচ্ছা মা, আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব। যা, এবার খেলতে যা, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি। বেলি, এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে টুম্পা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছেই যাব রে। বেলি, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে? তাহলে আমিও তোর সাথে যাব রে। আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয়, আমি কাঁঠালটা খেতে পারবো। আচ্ছা টুম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকে দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি। টুম্পাও কাঁঠাল খাবে। ওকে একটা কাঁঠাল দাও না মা। না রে বেলি, আজ আর কাঁঠাল পারবো না, আর আমাকেও তোর সাহায্য করতে হবে না। চল বাড়ি চলে যাই। আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক টাকা দাম, টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব? কাকিমা, তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা। টুম্পা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে, আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার করছো কেন? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার? আচ্ছা ঠিক আছে বেলি, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দিই? এই টুম্পা, এই যে আমার পাশে একটা কাঁঠাল রাখা আছে, একটু পচে গেছে। এটা থেকে কিছু অংশ ভালো বের হলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা নিয়ে বাড়ি চলে যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে কাঁঠাল খাবো। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায়।
ও মা, দেখো না, বেলির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে জানো অনেক কাঁঠাল ধরেছে। তুমি এই কাঁঠালটা একটু কেটে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। টুম্পা, সেই কখন থেকে তোর জন্য খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস? বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি? এটা এক্ষুনি ফেলে দে বলছি। মা, পুরো কাঁঠালটা তো নষ্ট না, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে ওই 2-3টা রোল দাও না মা, আমি ওইটুকুই খাবো। টুম্পা, এভাবে জেদ করিস না মা। এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, আর পেট ব্যথাও হবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইঞ্জেকশন দেবে। যা মা, এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঁঠাল কিনে দেবো মা। আচ্ছা ঠিক আছে মা, আমার আবার ডাক্তারের ইঞ্জেকশনে খুব ভয় লাগে। আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না মা, আমি এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিচ্ছি। এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনের পুকুরে ফেলে দেয়। কি রে টুম্পা, এখনো মন খারাপ করে আছিস? অনেক রাত হয়েছে মা, ঘুমিয়ে নে। আমি তোকে কথা দিচ্ছি, তোকে আমি অনেক বড় একটা কাঁঠাল কিনে দেব। আরে, এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথা থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না। দেখো মা, আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে। টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদের এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে, আর এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্টও দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমার মেয়েটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কষ্ট করতে দেব না। এই কাঁঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো। বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু। রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয়। আরে টুম্পা তো ঠিকই বলেছিল, সেই জাদুর বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয়েছে। টুম্পা, এই টুম্পা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, এসে দেখ সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। টুম্পা, আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব, তুই কিন্তু কোথাও যাস না কেমন? বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে। নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু খেতে অনেক পছন্দ। না রে মা, আমি তোকে লিচু কি করে কিনে দেব? এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ হলেই যখন টাকা পাবো তখন তোকে লিচু কিনে দেবো রে মা। মা তো বললো আমাকে লিচু কিনে দিতে পারবে না, কিন্তু আমার যে লিচু খেতে খুব ইচ্ছে করছে। আমি যাই, বান্টি ও মিনাদের বাড়িতে লিচু গাছ আছে, ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দেবে। ওই তো দেখা যাচ্ছে মিনা আর বান্টি বসে বসে লিচু খাচ্ছে। কি রে মিনা, তোরা লিচু খাচ্ছিস? তোরা কি আজকে খেলবি না নাকি? জানিস, আমারও না লিচু খেতে অনেক ইচ্ছে করছে। মাকে বলেছি, মা বলেছে আমাকে লিচু কিনে দিতে পারবে না। হ্যাঁ রে টুম্পা, আমরা তো খেলবো। তুই লিচু খাবি? আমাদের গাছে অনেক লিচু ধরেছে, আমার মাকে বলবো তোকে লিচু দিবে। তুই সত্যি বলছিস মিনা, আমাকে লিচু দিবে?
আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলে আসি, তারপর না হয় তোর মার কাছে বলে লিচু খাবো। হ্যাঁ রে টুম্পা, খেলবো খেলবো, দাঁড়া এই লিচুগুলো খেয়ে নি। ওই দেখ আমার মাও চলে এসেছে। ও মা, মা ওই দেখো টুম্পা এসেছে। টুম্পার না লিচু খেতে অনেক ইচ্ছা করছে, ওর মার কাছে টাকা নেই, ও আমাদের কাছে লিচু খাবে, ওকে একটা লিচু দাও না মা। আরে মিনা, তুই এটা কি বলছিস? লিচুর অনেক দাম, এই ছোট লোকের বাচ্চাটাকে কেন আমি লিচু খাওয়াবো? এই টুম্পা, এই তোকে না বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলতে আসবি না? কাকিমা, আমার তো বান্ডি ছাড়া আর কোনো বন্ধু নেই, আর আমাকে একটা লিচু দাও না, তোমাদের গাছে তো কত লিচু, আমাকে একটা লিচু দাও। আমার মায়ের যখন টাকা হবে তখন আমি তোমাকে লিচুর দাম দিয়ে দেব। আরে এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে না এখান থেকে চলে যেতে বলেছি, এক্ষুনি চলে যা। একটাও লিচু দেবো না তোকে, এই লিচুগুলো আমি বাজারে বিক্রি করব। তোদের মতো ভিখারিদেরকে ফ্রিতে আর কত দেবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি আর আমাকে বকো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি কিছু খাবো না। এরপর টুম্পা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিখারি বুড়ির সাথে দেখা হয়ে যায়। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো আমার ভীষণ লিচু খেতে ইচ্ছা করছে, বাজারে কত লিচু উঠেছে, কিন্তু মায়ের কাছে যে টাকা নেই। ভাগিনী কাকির গাছে কত লিচু ধরেছে, আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও, তুমি লিচু খেতে চেয়েছিলে, এজন্য বুঝি মনটা খারাপ? আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই, সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি, কেউ ভিক্ষাও দেয়নি, খুব কষ্ট হচ্ছে, হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব শরীরে সেটুকু শক্তিও যে নেই। ও, তোমারও খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো, আমার মা সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দেব। দিদি ভাই, তোমার মা কোথায় গেছে? তোমার মাকে যে দেখছি না। তুমি বাচ্চা মানুষ, আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে। আমার মা তো ওই শহরে কাজ করে, আমার মা একটু পরেই চলে আসবে, তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি। এরপর টুম্পা ঘর থেকে ভিক্ষুক বৃদ্ধা শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে। বুড়িমা, আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি, তুমি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও, তোমার তো অনেক খিদে পেয়েছে, খেয়ে দিয়ে তারপর তুমি আজকে আমাদের সঙ্গে থেকে যাবে। দিদি ভাই, পেটটা ভরে ভাত খেয়েছি, এই যে আমার থলেতে এই বীজটা ছিল, প্লেটের উপরে এই বীজটা রেখে গেলাম, এটা তুমি মাটিতে রোপণ করো, এই বীজ থেকে তুমি লিচু গাছ পাবে, এ গাছে অনেক লিচু ধরবে। বুড়িমা, তুমি আমাকে লিচুর বীজ দিলে, কিন্তু এই লিচুর বীজ থেকে লিচু হতে অনেক সময় লাগবে, এখন আমার যে লিচু খেতে ইচ্ছে করেছে সে কত পরে লিচু হবে, তখন আমার তো খেতে ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই বীজ থেকে অনেক সময় লাগবে না, এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি লিচু খেতে পারবে, এবার আমি আসি দিদি ভাই। এরপর টুম্পা ভিক্ষুক বুড়িমার দেওয়া বীজটি তাদের উঠোনে রোপণ করে দেয়। এই টুম্পা, এই সেই কখন থেকে বসে বসে কি ভেবে চলেছিস? কখন ঘুমাবি? অনেক রাত হয়েছে, ঘুমাতো এখন, যা ঘুমা। মা, আমার তো ঘুমই আসছে না, মনে হচ্ছে কখন সকাল হবে। জানো মা, আজকে একটা বুড়িমা
আমাকে লিচুর বীজ দিয়েছে। বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে, আর সেই গাছে অনেক লিচু হবে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। কোন ভিক্ষুক তোকে কিসের বীজ দিয়ে গেল, আর সেটা নাকি কালকেই লিচু ধরবে? তাড়াতাড়ি ঘুমাতো, আর বকবক করিস না, অনেক রাত হয়েছে। রাতের মধ্যেই সেই জাদুর বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয়। আরে টুম্পা তো ঠিকই বলেছিল, সেই জাদুর বীজ থেকে বড় একটা লিচুর গাছ হয়েছে। টুম্পা, এই টুম্পা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, এসে দেখ সেই বীজ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে। ও মা, দেখলে তো, কালকে তো তোমাকে বলেছিলাম সেই ভিক্ষুক বুড়িমা জাদুর লিচুর বীজ থেকে বড় লিচু গাছ হয়েছে। আমি এখন থেকে অনেক লিচু খেতে পারবো। একটা লিচু পেড়ে দাও না মা। হ্যাঁ রে মা, এখন থেকে তুই প্রতিদিন লিচু খেতে পারবি। এক্ষুনি তোকে লিচু পেড়ে দিচ্ছি। এরপর টুম্পা গাছ থেকে লিচু পাড়তে থাকে, আর লিচু পেড়ে সে মনের আনন্দের সাথে লিচুগুলো খেতে থাকে। এমন সময় টুম্পা লিচুটা খেতে খেতে দেখে লিচুর ভিতরে বীজের বদলে একটা হিরে। ও মা, দেখো না, এই লিচুর মধ্যে তো কোনো বীজ নেই। বীজের পরিবর্তে দেখছি এখানে বড় একটা হিরে আছে। এটা কি করে হলো? আরে টুম্পা, সত্যিই তো, এই লিচুর মধ্যে বীজের পরিবর্তে দেখছি হিরে। দেখি তো, চল আমরা সবগুলো লিচু ছিললে দেখা যাবে এর মধ্যে বীজের পরিবর্তে সত্যিই হিরে পাওয়া যায় কিনা। মা, দেখলে তো, এই লিচুরগুলোর মধ্যে বীজ নেই, বীজের পরিবর্তে দেখছি হিরে। তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে জাদুর লিচু গাছ দিয়েছে। এত হিরে আমরা এখন কি করব মা? হ্যাঁ রে টুম্পা, আমিও তো সেটাই ভাবছি। এত হিরে দিয়ে আমরা কি করব? আমাদের গ্রামে তো কত অভাবী দরিদ্র পশু আছে, তাদেরকে আমরা এই লিচুগুলোকে দিব, আর তারা লিচু খেয়ে যে হিরেগুলো পাবে সেগুলো দিয়ে তাদের অভাব দূর হয়ে যাবে। যা, সবাইকে এই লিচুগুলো দিয়ে আয়। এরপর টুম্পা ও তার মা তাদের গ্রামের দরিদ্র পশুদেরকে সেই লিচুগুলো দিয়ে দেয়, আর এভাবে সবাইকে তারা সাহায্য করে মা ও মেয়ে অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। তাদের সেই জাদুর লিচু পেয়ে গ্রামের সবাই অনেক সুখে বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।